একজন কোটিপতি মহিলা নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। ঠিক তখনই এক দরিদ্র ছেলে হঠাৎ চিৎকার করে বলল, চুপ করে যাও, ওরা শুনছে। এতে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। একজন কোটিপতি মহিলা, যার কাছে সমস্ত ক্ষমতা আর সম্পদ ছিল, তিনি হঠাৎ নিজের স্বামী আর বিশ্বস্ত সহকারীর এক নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার হয়ে পড়লেন। ঠিক যখন তার মনে হচ্ছিল যে তিনি সব দিক থেকে ঘেরাও হয়ে গিয়েছেন, তখনই এক দরিদ্র ভবঘুরে লটারি টিকিট বিক্রেতা ছেলে সামনে এলো। তার কাঁপানো গলার স্বরে বলা কথাগুলো শ্রোতাদের হৃদয় কাঁপিয়ে দিল। তার রোগা, পাতলা আর দুর্বল শরীরের আড়ালে লুকিয়েছিল সাহস আর প্রখর বুদ্ধি, যা ক্ষমতার এই খেলাকে পুরোপুরি বদলে দিতে পারত। চমৎকারী আভার কাহানি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না, যাতে আমি আরও অর্থবহ গল্প বানানোর অনুপ্রেরণা পাই। এখন আসুন আমার সাথে এই আবেগপূর্ণ যাত্রায় চলুন। একটি পার্কিং লটে এক সাধারণ মুহূর্ত এক নির্ণায়ক যুদ্ধের শুরু হয়ে গেল। সেই মহিলা প্রিয়া শর্মা ভারতের অন্যতম ধনী আর শক্তিশালী কোটিপতি মহিলাদের মধ্যে একজন। নিজের সহযোগীদের সাথে এক দীর্ঘ বৈঠকের পর তিনি নিজের বিলাসবহুল গাড়িতে বসতে যাচ্ছিলেন। কিন্তু যেই তার হাত গাড়ির দরজায় ছোঁয়ার উপক্রম হল, অমনি এক শিশুর কাঁপানো অথচ দৃঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, চুপ করো, ওরা শুনছে। এই আওয়াজটি গাড়ির পেছন থেকে এলো, যা শুনে প্রিয়া চমকে উঠলেন। তার হাত শূন্যেই থমকে গেল। এই ছোট আওয়াজটি ছিল এক রোগা পাতলা ছেলের, যার পোশাক ছিল নোংরা আর জরাজীর্ণ, মুখ ছিল ময়লা মাখা, কিন্তু চোখ দুটো জলজল করছিল। সেই শিশুটি আর কেউ নয়, রাজু ছিল, যে ফুটপাথে লটারির টিকিট বিক্রি করত। আপনারা হয়তো ভাবছেন যে এক দরিদ্র ছেলে কিভাবে এক কোটিপতি মহিলার ওপর চিৎকার করার সাহস পেল, আর তার চোখে এত ঘাবড়ানোর পাশাপাশি দৃঢ়তা কেন ছিল। সেই সহজ মনে হওয়া বাক্যের পেছনে এক ভয়াবহ রহস্য লুকিয়েছিল। এমন এক রহস্য যা প্রিয়ার ৩৫ বছরের কেরিয়ার মুছে দিতে পারত, এমনকি তার সম্মান আর জীবনও কেড়ে নিতে পারত। প্রিয়া, যার বয়স এখন ৪৮ বছর, তিনি সূর্য গ্রুপের চেয়ারপারসন ছিলেন, যা দেশের অন্যতম প্রধান ইঞ্জিনিয়ারিং আর বাণিজ্যিক কোম্পানিগুলোর একটি। ৩৫ বছর আগে তিনি নদীর তীরে থাকা এক দরিদ্র মেয়ে ছিলেন, যিনি একটি ছোট ওয়ার্কশপে কাজ করতেন। তার হাত কঠোর হয়ে গিয়েছিল। তিনি যে প্রথম পুঁজি জমা করেছিলেন, তাতে ঘাম, চোখের জল আর মহিলাদের প্রতি অবহেলাও মিশেছিল। বিশেষ করে পুরুষতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মানুষ তাকে নিয়ে হাসত। এক মহিলা ব্যবসা চালানোর ব্যাপারে কি জানে, সে শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে, এই ছিল তাদের ধারণা। কিন্তু নিজের দৃঢ়তা আর বুদ্ধিতে তিনি ধীরে ধীরে প্রতিটা বাধা অতিক্রম করলেন আর এক বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন, যা সফল হতে চাওয়া অনেক মহিলার কাছে এক আদর্শ হয়ে উঠল। যদিও প্রিয়ার মনে সবসময় একটা ভরসা ছিল, নিজের স্বামী বিক্রমের ওপর অটুট বিশ্বাস, যে দারিদ্র্যের দিনগুলো থেকে তার সাথে দাঁড়িয়েছিল। সে শুধু তার স্বামীই ছিল না, বরং কোম্পানির এক প্রধান শেয়ার হোল্ডারও ছিল, এমন এক ব্যক্তি যাকে তিনি নিজের প্রাণও সঁপে দিতে পারতেন। এছাড়া তার সচিব মীরা, যে ১৫ বছর ধরে তার সাথে ছিল, তাকেও প্রিয়া নিজের ছোট বোনের মতো মনে করতেন। প্রিয়ার কাছে তারা দুজনেই ছিল স্তম্ভ। পরিবার আর ক্যারিয়ারের সমস্ত বিশ্বাস তাদের ওপরেই টিকেছিল। কিন্তু সেই রাতে যখন তিনি নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন, এক দরিদ্র ছেলের একটি ছোট্ট বাক্য তার পুরো দুনিয়াকে ওলটপালট করে দিল। তিনি ঘুরলেন, তার চোখে আতঙ্ক ছিল। রাজু সেখানেই দাঁড়িয়েছিল, নিজের জামার কোণা শক্ত করে ধরে সে আবারও নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, কিছু বলবেন না, ওপর থেকে কেউ শুনছে। প্রিয়া ভুরু কুচকালেন। তিনি পার্কিং লটের চারিদিকে দেখলেন। সেটা প্রায় খালি ছিল, শুধু কিছু নিরাপত্তারক্ষী আর রাস্তা থেকে আসা গাড়ির হর্নের আওয়াজ শোনা যাচ্ছিল। সন্দেহজনক কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু ছেলেটির চোখ এতটা সত্য আর তীক্ষ্ণ ছিল যে তার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। তুমি তুমি কে? তুমি এখানে কি করছো? প্রিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলেন। ছেলেটি এক মুহূর্তের জন্য ইতস্তত করল, আর তারপর বলল, তার চোখ তখন চকচক করছিল, যেন সে কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে। আমি রাজু, আমি এখানে লটারি টিকিট বিক্রি করি। যখন সাফাইওয়ালি আন্টি দরজা খুলল, তখন আমি গাড়ির ভিতর লুকিয়ে পড়েছিলাম। আমি ১০ তলায় কথা শুনতে পেয়েছিলাম। প্রিয়ার বুক হঠাৎ ধক করে উঠল। ১০ তলা? ওটা তো এক্সিকিউটিভ বোর্ডের মিটিং রুম ছিল, আর আজ দুপুরেই তার স্বামী আর মীরার কিছু সহযোগীর সাথে এক গোপন বৈঠক হয়েছিল। রাজু ঢোক গিলল। তার গলা কাঁপছিল, কিন্তু সে দৃঢ় ছিল। আমি তাদের পরিষ্কার বলতে শুনেছি, কাল আপনার কাছে কিছুই বাকি থাকবে না। তারা বলল যে আপনি শুধু একজন নিরীহ পুঁতুল,
যাকে যেখানে সই করতে বলা হয় সেখানেই সই করে দেন। জাপানিদের সাথে চুক্তিতে স্বাক্ষরের পর আপনাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হবে। এই বাক্যটি একটা ছুরির মতো সরাসরি প্রিয়ার হৃদয়ে বিঁধে গেল। তিনি নিথর হয়ে গেলেন। এক দরিদ্র শিশুর মুখ থেকে শোনা শব্দগুলো খুব তিক্ত লাগছিল, ঠিক যেমন অনেক বছর আগে মানুষ তাকে অপমান করেছিল। কিন্তু এর থেকেও বড় ভয়ঙ্কর কথা ছিল এই যে এই সব কিছুর পেছনে আর কেউ নয়, বরং সেই স্বামীই ছিল যাকে তিনি জীবনভর বিশ্বাস করেছিলেন। প্রিয়া সেই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখ সত্য খুঁজছিল। লটারি টিকিট বিক্রেতা ছেলেটি কাঁপছিল, তার পোশাক ছেঁড়া ছিল, কিন্তু তার চোখে এক বিরল দৃঢ়তা আর সাহস ছিল। সেই মুহূর্তে প্রিয়া বুঝতে পারলেন, রাজু যা বলছে তা যদি সত্যি হয় তবে তিনি নিজের সব কিছু হারানোর কিনারে দাঁড়িয়ে আছেন। টাকা, কেরিয়ার, এমনকি সারা জীবনের সম্মানও। এটা শুধু টাকা আর ক্ষমতার গল্প ছিল না, এটা ছিল এক চরম বিশ্বাসঘাতকতার গল্প। এক ছোট শিশুর সাহসের গল্প ছিল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল, আর এক শক্তিশালী মহিলার গল্প ছিল যাকে নিজের গভীর ক্ষত থেকে আবার উঠে দাঁড়ানো শিখতে হতো। আর সেই মুহূর্ত থেকেই বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেওয়ার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। চাবির গোছা তখনও প্রিয়ার হাতে ঝুলছিল। তিনি সেই ছেলেটির কথায় স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন সব আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, শুধু তার বুকের ভেতর দ্রুত হৃৎস্পন্দনের শব্দই অবশিষ্ট ছিল। রাজুর চোখ, এক দরিদ্র শিশু যার পোশাক পুরনো আর ছেঁড়া ছিল, চটিজোড়া ভাঙা ছিল, অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। কাঁপানো কিন্তু দৃঢ় কণ্ঠে রাজু ফিসফিস করে বলল, 10 তলা থেকে। প্রিয়া সেদিকে তাকালেন যেদিকে ছেলেটি ইশারা করেছিল, কিন্তু হেডকোয়ার্টারের কাঁচের জানালাগুলোয় শুধু হলুদ আলো প্রতিফলিত হচ্ছিল, শান্ত আর শীতল। সেখানে কেউ ছিল না, কিন্তু তার মনে এক অশুভ অনুভূতি জেগে উঠল। তুমি কে? তুমি আমার গাড়িতে কিভাবে এলে? তার গলা কর্কশ শোনাচ্ছিল। রাজু ঢোক গিলল। আমি রাজু, আমি লটারি টিকিট বিক্রি করি। যখন সাফাইওয়ালি আন্টি গাড়ির দরজা খুলেছিল তখন আমি ভেতরে ঢুকে পড়েছিলাম, কারণ আমি 10 তলায় কথা শুনতে পেয়েছিলাম। তারা বলছিল যে কাল আপনার কাছে কিছুই বাকি থাকবে না। প্রিয়া শিউরে উঠলেন। কালই তো জাপানি পার্টনারদের সাথে চুক্তিতে স্বাক্ষর করার দিন ছিল, যা সূর্য গ্রুপের জন্য গত কয়েক বছরের মধ্যে সবথেকে বড় ঘটনা ছিল। তুমি কি শুনেছ রাজু? প্রিয়া শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু তার হাত শক্ত হয়ে কাঁপছিল। রাজু তার দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত করুণা ছিল। আমি বিক্রম আঙ্কেল আর মীরা দিদিকে শুনেছি। তারা বলছিল যে কালকের পর আপনি কাঙাল হয়ে যাবেন। তারা বলল যে আপনি শুধু একজন নিরীহ পুতুল, যাকে যেখানে বলা হয় সেখানেই সই করে দেন। তারা হাসছিল আর বলছিল যে এখন থেকে আপনার শুধু নাম থাকবে, কিন্তু এই কোম্পানি তাদের হয়ে যাবে। এই শব্দগুলো ছুরির মতো প্রিয়ার বুকে বিঁধল। চাবির গোছা হাত থেকে সিটের ওপর পড়ে গেল। তার মাথায় স্বামী বিক্রমের মুখ ভেসে এলো, যার সাথে মিলে তিনি শূন্য থেকে এই সাম্রাজ্য গড়েছিলেন। আর মীরা, তার অনুগত সচিব, যে শুরু থেকে তার দেখাশোনা করেছে। এটা কি সত্যি হতে পারে, নাকি একটা শিশুর কল্পনা? রাজু দৃঢ়ভাবে বলল, আন্টি, তারা এটাও বলছিল যে আপনি খুব বোকা, কখনো কাগজ ভালো করে পড়েন না, শুধু সই করে দেন। তারা বলল যে আপনি একটা অনুগত কুকুরের মতো, যাকে যেখানে বলা হয় সেখানেই সই করে দেয়। প্রতিটা শব্দ সিসার মতো ভারী ছিল। প্রিয়ার বুক যেন কেউ চেপে ধরেছে। এতদিন তিনি সমাজের প্রতিদ্বন্দ্বীদের কাছে অনেক অপমান সহ্য করেছেন, কিন্তু কখনো ভাবেননি যে তার সবথেকে কাছের মানুষরাই তাকে একটা প্রাণহীন পুতুলের বেশি কিছু ভাববে না। তার গলা বুঝে এলো, চোখে জল চলে এলো। রাজু মাথা নিচু করে বলল, আমি সব কথা বলার সাহস পাচ্ছি না। আমার ঠাকুমা বলেছে ছোটদের খারাপ কথা বলতে নেই, কিন্তু আরও অনেক কথা আছে যা শুনলে আপনি আরও বেশি কষ্ট পাবেন। নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয়া গাড়ির সিটে স্থির হয়ে বসে রইলেন। তার মাথায় তখন তোলপাড় চলছিল, শখ, রাগ, কষ্ট আর এমন এক ভয় যা তিনি আগে কখনো অনুভব করেননি। প্রিয়া একটা গভীর শ্বাস নিলেন। রাজুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাজু, তুমি এত বড় ঝুঁকি কেন নিলে? তারা যদি তোমাকে মিটিং রুমে লুকিয়ে থাকা অবস্থায় ধরে ফেলত, তবে কি হতো? ছেলেটি তার মুঠি শক্ত করল। কারণ আমি জানি অবহেলিত হওয়া কেমন লাগে। যখন আমি তাদের আপনার সম্পর্কে কথা বলতে শুনলাম, আমার খুব রাগ হলো। আমার বাবা শিখিয়েছেন যে যদি তুমি কাউকে পিষ্ট হতে দেখো আর তুমি সাহায্য করতে পারো, তবে তোমার সাহায্য করা উচিত, না হলে পরের বার তুমিই পিষ্ট হবে।
এই সহজ কথাটি সেই কোটিপতি মহিলার আত্মসম্মানকে নাড়িয়ে দিল। এক 12 বছরের শিশু তাকে স্বাভিমানের পাঠ পড়াচ্ছিল। প্রিয়া তিক্ত হাসি হাসলেন। রাজু, তুমি কি নিশ্চিত যে তুমি যা শুনেছ তা সত্যি? রাজু দৃঢ়ভাবে মাথা নাড়ল। আমার প্রতিটা শব্দ মনে আছে। তারা কিছু আজব নামের কোম্পানির কথা বলছিল। আমি সেগুলো একটা কাগজে লিখে নিয়েছি, কিন্তু কাউকে দেওয়ার সাহস পাইনি। প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটি যত বিবরণ দিচ্ছিল ততই এটা সত্যি মনে হচ্ছিল, কিন্তু তার মন এখনও সন্দেহের একটা কোণ আঁকড়ে ছিল। কারণ এটা মেনে নেওয়ার অর্থ হল তার স্বামী একজন প্রতারক। এই কঠিন সত্যকে স্বীকার করে নেওয়া। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, প্রিয়া ফিসফিস করে বললেন। তার গলা বুঝে এলো। ৩৫ বছরের পরিশ্রম আর এখন বদলে শুধু এক জাল। তিনি স্টিয়ারিং হুইলে মাথা ঠেকিয়ে দিলেন। তার হাত কাঁপছিল। অপমান আর লজ্জার অনুভূতি তাকে গ্রাস করছিল। সেই মুহূর্তে রাজু পেছনের সিটে কুঁকড়ে বসে রইল। সে চুপ ছিল, শুধু সহানুভূতির চোখে তাকে দেখছিল, যেন এক দরিদ্র শিশু এক বিখ্যাত কোটিপতি মহিলাকে রক্ষা করছে। প্রিয়ার মন ভেঙে গিয়েছিল, কিন্তু তার মধ্যে এক জেদও জ্বলছিল। তিনি এখনও পুরোপুরি বিশ্বাস করতে না পারলেও রাজুর বলা প্রতিটা শব্দ তার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল। আর এটাই ছিল আসন্ন লড়াইয়ের প্রথম স্ফুলিঙ্গ। সেই নির্ণায়ক মুহূর্ত থেকে প্রিয়া বুঝতে পারলেন যে তার জীবন আর আগের মতো শান্ত থাকবে না। গাড়িটি তখনও পার্কিং লটের অন্ধকারে চুপচাপ দাঁড়িয়েছিল, আর রাজু বলতে লাগল কিভাবে বিক্রম আর মীরা তাকে নিয়ে বিদ্রূপ করছিল। প্রিয়া শুনতে পাচ্ছিলেন সেই সব যন্ত্রণাদায়ক কথাগুলো, যা তার ৩৫ বছরের বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। ওরা কিভাবে ধোঁকা দিতে পারে? প্রিয়াকে চুপ থাকতে দেখে রাজু ইতস্তত করে একটা দুমড়ানো মোছড়ানো কাগজের টুকরো বের করল। সেই কাগজে বাচ্চাদের মতো আঁকাবাঁকা হাতের লেখায় কিছু নাম ছিল। আনন্দ এন্টারপ্রাইজেস, রোশন সলিউশনস, সুরিয়া ট্রেডিং। আমার ভালো করে মনে আছে যে ওরা এই 3টে নামের কথা বলেছিল। ওরা বলেছিল যে এর মাধ্যমেই টাকা বের করবে, তারপর সেটা এমনভাবে ঘোরাবে যাতে কেউ টের না পায়। আপনি একটু যাচাই করে দেখুন, হয়তো অস্বাভাবিক কিছু পাবেন। প্রিয়ার হাত কাগজটি নেওয়ার সময় ভীষণভাবে কাঁপছিল। সেই আঁকাবাঁকা লেখাগুলো অন্যদের জন্য অর্থহীন হতে পারত, কিন্তু তার জন্য তা ছিল জ্বলন্ত বারুদের স্তূপে এক টুকরো আগুনের ফুলকির মতো। তার মাথায় তখনই সেই মুহূর্তগুলো ভেসে এলো, যখন অ্যাকাউন্টেন্ট স্যাটেলাইট প্রজেক্টের খরচের রিপোর্ট দিয়েছিল। সেই অস্বাভাবিক লেনদেনগুলো যা তাকে এক মুহূর্তের জন্য সন্দিহান করে তুলেছিল। আর তারপর তার স্বামী আর মীরা কিছু মিষ্টি কথায় তাকে ভুলিয়ে দিয়েছিল। কষ্ট এখন রাগে পরিণত হতে শুরু করেছিল। প্রিয়া একটা গভীর শ্বাস নিলেন, কিন্তু সেই শ্বাস তার বুকে আটকে গেল। চোখের জল গড়িয়ে পড়ল, অথচ তিনি টেরও পেলেন না। শুধু তার ঠোঁটে নোনতা স্বাদ লেগে রইল। তিনি নিজের মাথা সিটের ওপর ঠেকিয়ে দিলেন। তার চোখ গাড়ির ছাদের দিকে তাকিয়ে রইল। প্রিয়ার বুক দ্রুত ধরফর করছিল। প্রতিটি স্পন্দন যেন তার বুক চিরে বেরিয়ে আসতে চাইছিল। সেই মুহূর্তে প্রিয়ার মনে হল যেন তাকে একটা জনসমক্ষে বেঁধে দাঁড় করানো হয়েছে। একদিকে তার স্বামী আর সচিবের উপর বিশ্বাস ছিল, আর অন্যদিকে এক অচেনা গরিব ছেলের কাছ থেকে পাওয়া তেতো সত্যি। তার সেই শীতের সকালের কথা মনে পড়ল, যখন তারা দুজনেই খুব গরিব ছিলেন। একটা স্যাঁতস্যাঁতে ভাড়া কক্ষে গুটিসুটি মেরে বসেছিলেন। বিক্রম তার হাত ধরে বলেছিল, ভবিষ্যতে আমরা ধনী হই বা গরিব, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ, সেই প্রতিশ্রুতি, যা তিনি তার পুরো যাত্রার একমাত্র অবলম্বন করে নিয়েছিলেন, এখন এক কাঁটাতারের মতো তার হৃদয়ের চারপাশে আষ্টপিষ্টে জড়িয়েছিল, এতটা শক্ত যে সেখান থেকে রক্ত ঝরছিল। আর মীরা, সেই তরুণী যে ধৈর্য ধরে অতিরিক্ত সময় কাজ করত, চাপের মুখে যে কান্নাকাটি করত, আর প্রিয়া তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন। আমাকে নিজে বড় বোন মনে করো। মীরাকে তিনি আত্মীয়ের মতো মনে করতেন, রক্তের সম্পর্কের থেকেও বেশি। অথচ তাদের চোখে তিনি ছিলেন স্রেফ সই করার একটা পুতুল, একটা আজ্ঞাবহ কুকুর যাকে হুকুম দেওয়া যেত। এই অপমান বাজারের মাঝখানে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো ছিল। তার পুরো শরীর কাঁপছিল, ঠান্ডা ঘাম বেরোচ্ছিল। প্রিয়া চিৎকার করতে চাইছিলেন, ছুটে গিয়ে তাদের প্রশ্ন করতে চাইছিলেন, কিন্তু তার যুক্তি তাকে আটকে দিল। যদি এই সব কিছু সত্যি হয় আর আমি তাড়াহুড়ো করি, তবে সেটা নিজের গলায় ফাঁসির দড়ি পরানোর মতো হবে। রাজু তাকে দেখছিল, তার চোখে উদ্বেগ আর দৃঢ়তা দুটোই ছিল। আন্টি, আমার কথায় তখনই বিশ্বাস করবেন না, নিজে তদন্ত করুন, কিন্তু দয়া করে কাল কিছুতে সই করবেন না। যদি আপনি সই করে দেন তবে ওরা জিতে যাবে। এই সতর্কতা ঝড়ের মধ্যে এক শেষ জীবন রক্ষাকারী নৌকার মতো ছিল। প্রিয়া সেই আঁকাবাঁকা নাম লেখা কাগজটা শক্ত করে ধরে নিলেন। মনে হচ্ছিল যেন তিনি নিজের ভাগ্যের চাবিকাঠি ধরে আছেন। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন, আর নিজের গলা যতটা সম্ভব নিচু করে বললেন,
রাজু, এখন থেকে কাউকে জানতে দিও না যে তুমি আমার সাথে দেখা করেছ। তোমাকে সাবধানে থাকতে হবে, যদি ওরা সন্দেহ করে। রাজু দ্রুত মাথা নাড়ল, তার চোখ চকচক করে উঠল। আমার এতে অভ্যেস আছে, তাছাড়া কেউ লটারির টিকিট বিক্রেতা ছেলের দিকে খেয়াল দেয় না। এই কারণেই আমি এসব শুনতে পেরেছি। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আপনাকে একা ছাড়ব না। প্রিয়া আলতো করে হাসলেন, এক তিক্ত হাসি। তার হৃদয়ে তখনও ঝড় চলছিল, কিন্তু কোথাও যেন আশার এক ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। এখন থেকে তিনি জানতেন যে তিনি আর আগের মতো থাকতে পারবেন না। নিজের পরিবারের এই বিশ্বাসঘাতকতা বিশ্বাসের আবরণ ছিঁড়ে ফেলেছিল, এক গভীর ক্ষত রেখে গিয়েছিল। কিন্তু এই ক্ষতটাই তাকে জাগিয়ে তুলেছিল। এবার সত্যিটার মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছিল। বাইরে শীতের হাওয়া উঁচু ইমারতগুলোর মাঝখান দিয়ে শব্দ করে বয়ে যাচ্ছিল, যেন এক বড় ঝড়ের আগাম সতর্কবার্তা দেওয়া চিৎকার। প্রিয়া যখন চোখ বন্ধ করলেন, তখন তার মনের ভেতর ফিসফিসিয়ে উঠলেন, কাল কোনো নিরীহ পুতুল থাকবে না। সেই রাতে যখন পার্কিং লটের আলো আবছা হয়ে গেল, আমি ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমার মাথায় শুধু একটা বাক্যই বাজছিল, কাল কোনো নিরীহ পুতুল থাকবে না। কিন্তু পুতুল না হওয়ার জন্য আমার একটা শক্তিশালী হাতের প্রয়োজন ছিল। সবথেকে আগে যে নামটা আমার মাথায় এলো তা হল অর্জুন, যে আগে সূর্য গ্রুপে ইন্টারনাল কন্ট্রোলের প্রধান ছিল। সে এতটাই সোজা কথা বলতো যে অনেকেরই সমস্যা হতো, যার মধ্যে আমার স্বামী আর মীরাও ছিল। আমি আমার ফোনে ওর পুরনো নম্বর খুঁজলাম। রিং হতে থাকল। 6 বার রিং হওয়ার পর ফোন তোলা হলো। কে? এক কর্কশ গলার আওয়াজ এলো। আমি প্রিয়া। ওপারে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা রইল। তারপর এক শুষ্ক হাসি শোনা গেল। অনেক দিন হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো আপনি আমায় ভুলে গিয়েছেন। আমি আপনাকে যেতে দিয়ে ভুল করেছিলাম, আর মনে হচ্ছে সেই ভুল এখন আমায় কামড়াতে ফিরে আসছে। আমি প্রতিটি শব্দ যেন গিলে গিলে বললাম, আর মনে হচ্ছে সেই ভুল এখন আমায় কামড়াতে ফিরে আসছে। আমরা একটা পুরনো গলির শেষ মাথায় এক ছোট ক্যাফেতে দেখা করলাম। কাঠের দরজা যার রং চটে গিয়েছিল, একটা গরম হলুদ বাল্ব আর কফি রোস্ট হবার গন্ধ। অর্জুন এমন একটা শার্ট পরে এলো যার কলার ক্ষয়ে গিয়েছিল। তার হাতে একটা অস্পষ্ট দাগ ছিল, যা তার কাজের বছরের চিহ্ন। সে নিজের কাপ নিচে নামিয়ে রাখল আর সরাসরি আমার চোখের দিকে তাকাল। বলুন, এইবার আপনি সবকিছু শুনবেন তো? আমি কসম খাচ্ছি। আমি সবকিছু বলে দিলাম। রাজু নামের ছেলেটি, খালি পার্কিং লট, 3টে নাম লেখা দুমড়ানো কাগজ, আনন্দ এন্টারপ্রাইজেস, রোশন সলিউশনস, সূর্যা ট্রেডিং। এমনকি সেই অপমানজনক শব্দগুলো, নিরীহ পুতুল, অনুগত কুকুর, আমি সেগুলো আওড়ালাম যেন আমি কাঁচের টুকরো গিলে খাচ্ছি। অর্জুন বাধা না দিয়ে সব শুনল। তার আঙুলগুলো কাপের কিনারায় তাল দিচ্ছিল। তার চোখ গভীর হয়ে গেল। যখন আমি কাল জাপানি পার্টনারদের সাথে সই করার কথা বললাম, তখন সে বলল, আমি 2 বছর আগেই এক্সিকিউটিভ বোর্ডকে সতর্ক করেছিলাম। অর্জুনের গলা সমতল কিন্তু শীতল ছিল। অফ দ্য বুকস খরচ, অস্তিত্বহীন স্যাটেলাইট চুক্তি, সরবরাহকারী যাদের ফোন নাম্বার আর রেজিস্টার ঠিকানা সব এক ছিল। আমি একটা রিপোর্ট দিয়েছিলাম যা মিটিংয়ের এজেন্ডা থেকে গায়েব হয়ে গেল। তারপর আমার গায়ে লেবেল সেটে দেওয়া হলো যে আমি কালচারের সাথে খাপ খাই না আর টিমের মনোবল নষ্ট করি। আপনিই আমার বরখাস্তের চিঠিতে সই করেছিলেন। আমি নিজের মাথা নিচু করে নিলাম। সেই দিন আমি আমার স্বামী আর মীরার ওপর অন্ধ বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করার মাসুল দিতে হয়। অর্জুন একটা দীর্ঘশ্বাস নিল। তার চোখ নরম হয়ে এলো। যাই হোক, আপনি আজ রাতে আমায় ফোন করেছেন, তার মানে আপনি সত্যের পক্ষ নিয়েছেন। সে একটা চামড়ার নোটবুক খুলল, কিছু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বের করে একটা রেখা আঁকল। কোম্পানি অ্যাকাউন্ট, শেল কোম্পানি 1, শেল কোম্পানি 2, অথরাইজড পারসন। যদি এটা সত্যি হয় যে রাজু এই 3টে নাম শুনেছে, তবে শুধু একটা সুতোয় টান দেওয়ার দরকার আর পুরো জট খুলে যাবে। কিন্তু আমাদের এটা দ্রুত আর গোপনে করতে হবে, আর আপনাকে নিরীহ পুতুলের নাটক চালিয়ে যেতে হবে। আমাকে সেই পর্যন্ত যেতে হবে। কেবল যখন ওরা নিশ্চিত হবে যে আপনি বাধ্য, তখনই ওরা অসতর্ক হবে। রাজু হবে চোখ আর কান। আমি টাকার প্রবাহ তদন্ত করব। আপনি একটা ঢাল হিসেবে কাজ করবেন, যাতে ওরা নিজেদের প্রকাশ করে দেয়। ক্যাফে থেকে বেরোনোর সময় আমি রাজুর সেই কাগজের টুকরোটা শক্ত করে ধরলাম। সেই কাগজটা হঠাৎ করে ন্যায়ের সমনের মতো ভারী মনে হতে লাগল। পরের দিন সকালে আমি স্বাভাবিকের তুলনায় আগে কোম্পানিতে এলাম। যেমন গেট দিয়ে ঢুকলাম, গার্ড ঝুঁকে সেলাম করল। পরিচিত মুখগুলোতে আমায় দেখে হালকা হাসির সাথে একটু বিস্ময়ও ছিল, যেন কিছুই হয়নি। আজ আমি মীরার ঘরের পাশ দিয়ে গেলাম আর তার ডেস্কে একটা ফাইল রেখে এলাম, যার কিছু পাতা জানলুঝে ছিনা দেওয়া হয়েছিল।
ছেঁড়া অংশগুলো অর্জুনকে সূত্র দেবে, স্যাটেলাইট পার্টনারদের তালিকা, টার্নওভারের হিসাব। আমি বিক্রমকে স্বাভাবিক উষ্ণ গলায় ফোন করলাম। প্রিয়, আজকের চুক্তি নিশ্চয়ই পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, তাই না? লাইনের ওপার থেকে এক আত্মবিশ্বাসী হাসি ভেসে এলো। তোমাকে শুধু সই করতে হবে, বাকি সব আমি সামলে নিয়েছি। ঠিক আছে। আমি ফোন রেখে দিলাম। আমার বুক ঢোলের মতো বাজতে লাগল। নাটক শুরু হয়ে গিয়েছিল। রাজু লটারির টিকিটের স্তূপের মাঝে আটকে রাখা এক টুকরো কাগজের মাধ্যমে নিজের অবস্থান সংকেত দিল। সামনের ক্যাফের একদম বাইরের সিটে ৯:৩০ থেকে ৯:৪৫। ছেলেটি বারান্দার এক কোণে বসে বিক্রি করছিল। তার ছোট হাতগুলো এক ছোট অ্যান্টেনুর মতো, যা প্রতিটি কম্পনে প্রতিক্রিয়া দিচ্ছিল। আমি কিছু লটারির টিকিট কেনার জন্য তার পাশ দিয়ে গেলাম। ১ সেকেন্ডের বেশি তার দিকে তাকাইনি। দুনিয়ার নজরে আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই বিচ্ছিন্নতাই ছিল একদম সঠিক অদৃশ্য হওয়ার চাদর। দুপুরে অর্জুন বার্নার ফোনে মেসেজ পাঠাল। অস্থায়ী হিসাবের বিবরণ পেয়েছি। রাজুর লেখা ৩টি কোম্পানিরই একই অথরাইজড পার্সন, টাকা নয়-ছয় করার স্পষ্ট সংকেত। সে ইলেকট্রনিক অ্যাপ্রুভালের স্ক্রিনশটও পাঠাল, যেখানে দেখা যাচ্ছিল যে মীরা বেশ কয়েকবার চেয়ারম্যান হিসাবে সই করেছিল। আমি ওটা দেখলাম, আর আমার হাত ঠান্ডা হয়ে গেল। ও এই অধিকার কিভাবে পেল? আমি মেসেজ পাঠালাম। অর্জুন উত্তর দিল, কেউ অ্যাপ্রুভাল সিস্টেমে একটা ফাঁক তৈরি করেছে। এটা আইটি বিভাগ করেনি, কারণ লগ মুছে দেওয়া হয়েছে। কেবল সর্বোচ্চ অধিকার থাকা ব্যক্তি বা তার কার্ড যার কাছে আছে সেই এটা করতে পারে। আমি নিজের রগের ধমনী দপদপ করতে অনুভব করলাম। আমার কার্ড! কতবার আমি মীরাকে ফাইলগুলো সামলাতে বলেছিলাম। এটা সুবিধাজনক ছিল, তাই না? সে হাসত আর বলতো, আপনি ব্যস্ত আছেন। ৩টের সময় আমি বিক্রম আর মীরার সাথে মিটিং রুমে ঢুকলাম। তাদের হাসি মোমের মতো মসৃণ ছিল। শুধু কিছু ছোট বিষয় বাকি আছে। মীরা একটা মোটা চুক্তির ফাইল হাতে দিল, যাতে সই করার জায়গায় রঙিন নোট লাগানো ছিল। আমি ওটা ওপর দেখলাম, এক ব্যস্ত মহিলা চেয়ারম্যানের ভানো করে। এই চুক্তি ৬ নম্বরটা কি? আমি অবহেলার সাথে জিজ্ঞেস করলাম। গ্যারান্টি দায়বদ্ধতা চুক্তি ৬। মীরা দ্রুত উত্তর দিল। বিক্রম মাঝখান থেকে বলে উঠল, চিন্তা করো না, এটা একটা স্ট্যান্ডার্ড ক্লজ। আমি হাসলাম, ছাদের দিকে তাকালাম, চোখের পলক ফেলে নিজের ধাক্কাটা লুকালাম। পূর্ণ গ্যারান্টি, অন্তিম তালা। যদি আমি সই করে দিই? রাজু একটা সংকেত দিয়ে মেসেজ পাঠালো। লবিতে অ্যাস্ট্রের নিচে ত্রিভুজ আকারে রাখা দুটো লটারি টিকিট। এর মানে ছিল কোনো সোনার মতো কথা হচ্ছে। আমায় একটা ফোন করতে হবে, আমি বললাম, আর করিডোরে চলে গেলাম। সামনের ক্যাফেতে কাঁচের ওপার দিয়ে আমি মীরাকে এক অচেনা লোকের সাথে কিছু বলতে দেখলাম। তাদের হাত বিদ্যুতের মতো দ্রুত স্পর্শ করল। রাজু ২ টেবিল দূরে পিঠ ফিরিয়ে বসেছিল, কিন্তু আমি জানতাম সে প্রতিটি শব্দ নিজের স্মৃতিতে গেঁথে নিচ্ছে। রাতে আমরা ৩ জন এক সাধারণ ধাবায় দেখা করলাম। রসুন আর লঙ্কার গন্ধ, চপিং বোর্ডের শব্দ আর ফুটন্ত হাঁড়ি থেকে ওঠা ধোঁয়া। রাজু মাঝখানে এক ছোট গোয়েন্দার মতো বসেছিল। সে বিক্রমের ব্যঙ্গাত্মক হাসি আর মীরার ফিসফিসানি, কাল সব শেষ হয়ে যাবে, এসবের কথা বলল। আর সেই অচেনা লোকটির নাম বলল, যে মীরাকে তৃষা বলে ডেকেছিল। অর্জুন শুনতে শুনতে একটা ন্যাপকিনে চার্ট বানালো। কাল আপনি তবুও সই করবেন, কিন্তু আমরা একটা স্ক্রিপ্টে সই করব, অর্জুন বলল। তার চোখ একটা ধারালো ছুরির মতো চকচক করছিল। আমি একটা লুকোনো চুক্তি ঢুকিয়ে দেব। শর্ত হবে ফান্ডের সত্যতা যাচাই। জাপানি পার্টনাররা আমাদের পক্ষেই থাকবে যদি তারা প্রমাণ দেখে। রাজু, তুমি সামনের ক্যাফেতে থেকো, পারলে রেকর্ড করো। প্রিয়া, ঘাবড়াবেন না, নিজের শ্বাসের গতি বদলাবেন না, ওরা খুব ভালো শুকতে পারে। আমি মাথা নাড়লাম। ভাতের গ্রাস গেলা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল। বাইরে রাতের রাস্তা শান্ত হতে শুরু করেছিল। ধাবা থেকে বেরোনোর সময় রাজু আমার হাতে এক টুকরো দুমড়ানো কাগজ দিল। তাতে ছেলেটি আরও একটা নাম লিখেছিল, যা সে শুনেছিল, বরুণ লজিস্টিক্স। অর্জুন ওটার দিকে একবার তাকিয়ে হাসল। যথেষ্ট, এইবার চাল চালার পালা আমাদের। রাত শেষ হল অর্জুনের শেষ মেসেজের সাথে, একটু ঘুমিয়ে নিন, কাল ভালো অভিনয় করতে হবে। যখন ওরা ভাববে আপনি এক নিরীহ পুতুল, তখনই আমরা সুতোয় টান দেব। আমি ফোন রেখে জানালায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। আমার মুখ তখনও শান্ত ছিল, কিন্তু চোখের পেছনে এক আগুন ছিল, যা আর নেভার নয়। অন্ধকারে আমি নিজেকে বললাম, যদি বিশ্বাসঘাতকতা একটা ছুরি হয়, তবে সতর্কতা হবে একটা ঢাল, আর কাল সকালে আমি আমার ঢাল পড়েই আলোতে পা রাখব। তারপরের দিনগুলোতে রাজু প্রায় কোম্পানির সদর দপ্তরের আশেপাশে লুকিয়ে থাকা এক ছায়া হয়ে গেল।
তার হাতের লটারির টিকিট ছিল স্রেফ একটা অজুহাত, যখন তার কচি হাতগুলো এক ধারালো অস্ত্র হয়ে উঠেছিল। আমার এখনও সেই ঝিরঝিরে বিকেলের কথা মনে আছে। কোম্পানির লবিতে জলের ফোঁটাগুলো চকচক করছিল। রাজু বারান্দার নিচে দুমকে লুকিয়েছিল, তার বড় বড় উজ্জ্বল চোখ মীরার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। সে সামনের পরিচিত ক্যাফেতে গেল আর সবসময়ের মতো একটা ক্যাপিচিনোর অর্ডার দিল। তার ডিজাইনার হ্যান্ডব্যাগ সিটের পাশে রাখা ছিল। রাজু পাশের একটা টেবিলে সরে গেল। লটারির টেবিলের একটা বান্ডিল বিলি করার নাটক করতে করতে এক নিষ্পাপ গলায় বলল, দিদি, দয়া করে একটা টিকিট কিনুন। ওপরের দিকে তাকানোরও প্রয়োজন মনে করে না, শুধু নিজের হাত নেড়ে তাকে চলে যেতে বলে। কিন্তু সেই মুহূর্তে রাজু তার পেছনের খালি টেবিলে বসে পড়ল। একটা চারকোনা ভাঁজ করা লটারি টিকিট একটা মিনি ভয়েস রেকর্ডার লুকানোর জন্য রাখা হয়েছিল। সে ওটা খুব ভালো করে লুকিয়েছিল। সেই রাতে আমি হাতে লেখা একটা কপি পেলাম। বাচ্চার হাতের লেখা আঁকাবাঁকা ছিল, কিন্তু প্রতিটি শব্দের বিবরণ ছিল। কাল সই করার পর সব গ্যারেন্টি রাশি সরাসরি বরুণ লজিস্টিক্সে যাবে। ওরা সবকিছু তৈরি করে ফেলেছে, শুধু আপনার সইয়ের প্রয়োজন। একজন কোটিপতিও স্রেফ একটা নিরীহ পুতুল। এত বছরের পরিশ্রমের পর তিনিও কাঙাল হয়ে যাবেন। আমি এটা পড়লাম আর আমার বুকটা যেন কেউ নিংড়ে দিল। বরুণ লজিস্টিক্স, একটা নতুন নাম যা এইমাত্র সামনে এলো। এখন মীরার ফিসফিসানিতে ওটা দেখা যাচ্ছিল। আমার তক্ষুনি রাজুর আগে দেওয়া সেই কাগজের টুকরোটা মনে পড়ল। তাহলে ওটা ভুল শোনা হয়নি। নামগুলো এক একে যুগে গেল। প্রতিটি যোগসূত্র একটা ঠান্ডা বরফ শীতল শিকল তৈরি করল, যা আমার চারপাশ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। অর্জুন তথ্য জোগাড় করল আর তক্ষুনি ব্যবস্থা নিল। মাত্র এক রাত পর সে আমাকে একটা মোটা ফাইল পাঠালো। মেসেজে তার গলার স্বর সংক্ষিপ্ত ছিল, সব শেল কোম্পানিগুলো আপনার স্বামীর আত্মীয়দের নামে আছে। তছরূপ করা টাকা গায়েব হয়নি, শুধু ওটা নিজের রূপ বদলেছে আর তার পকেটে ফিরে এসেছে। আমি প্রতিটি পাতা খুললাম। রোশন সলিউশনস এক খুর্তুতো ভাইয়ের নামে ছিল, আনন্দ এন্টারপ্রাইজেস এক খুর্তুতো বোনের নামে ছিল, আর সূর্য ট্রেডিং এক ভাইপোর নামে ছিল, যার বয়স 20 বছরও হয়নি। সব কিছুই স্রেফ একটা মুখোশ ছিল। আসল নিয়ন্ত্রণ, অর্জুন জানালো, বিক্রমের হাতে ছিল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, আমার হাত কাঁপছিল। সেই মানুষটি যে এত বছর ধরে আমার হাত ধরেছিল, যে জীবনের শেষ পর্যন্ত সাথে চলার কসম খেয়েছিল, এখন সে আমার পায়ের তলায় গর্ত খুঁড়ছিল। কষ্ট একটা নোনতা ঢেউয়ের মতো জেগে উঠল, আমার প্রতিটি শিরা ছিঁড়ে দিচ্ছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, একটা শিশুর মতো কাঁদতে চাইছিলাম, কিন্তু না, আমি সবকিছু গিলে নিলাম। বাইরে আমার মুখটা তখনও শান্ত কোটিপতি মহিলার মতোই ছিল, সেই নিরীহ পুতুল যার প্রত্যাশা ওরা করছিল। সেই রাতে আমি একটা অন্ধকার ঘরে একা বসেছিলাম। বাইরে বৃষ্টি জানালার কাঁচের ওপর জোরে জোরে আছড়ে পড়ছিল। আমার বিয়ের দিনের প্রতিটি স্মৃতি মনে পড়ল। বিক্রম আমার হাত ধরেছিল, তার চোখে দৃঢ়তা ছিল। সে আমাকে পুরো দুনিয়া থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। আমি বিশ্বাস করেছিলাম, আমি আমার পুরো জীবন সঁপে দিয়েছিলাম। এখন কি সেই একই হাত চুপি চুপি আমাকে গর্তে ঠেলে দিচ্ছে? রাজু আমার সামনে বসেছিল। তক্ষুনি নিজের পুরনো লটারির টিকিটের ব্যাগটা শক্ত করে ধরে সে আমার দিকে তাকিয়েছিল। আন্টি, দুঃখ পাবেন না, ওরা যাই বলে আমার সব মনে আছে। আমি আপনাকে সব কিছু বলে দেব। আপনাকে শক্ত হতে হবে, তবেই আপনি জিতবেন। আমি সেই ছেলেটিকে দেখলাম, আমার গলা বুঝে গেল। একটা ভবঘুরে বাচ্চা, যার কখনো ঘর ছিল না, সে আমাকে শক্ত হওয়ার কথা শেখাচ্ছিল। পরের দিন অর্জুন আমাকে একটা সাধারণ ধাবায় ডাকল। সে টেবিলের ওপর ফাইলগুলো ছড়ালো আর টাকার প্রবাহের দিকে ইশারা করল। দেখছেন, সব ফান্ড ট্রান্সফার এই সিস্টেমে জমা হয়। এটা একটা প্রকাশ্য চুরির ম্যাপ। যদি আপনি গ্যারান্টিতে সই করেন, তবে এটা সবকিছু বৈধ করে দেওয়ার মতো হবে। তারপরে কোম্পানি আপনার থাকবে না। আমি নিজের ঠোঁট এত জোরে কামড়ালাম যে রক্ত বেরিয়ে এলো। কাগজের প্রতিটি সংখ্যা একটা ছুরির ঘায়ের মতো ছিল। আমার সম্প্রতি মনে পড়ল যখন বিক্রম বলেছিল, তুমি শুধু সই করে দাও, আমি সবকিছু ভালো করে পরীক্ষা করে নিয়েছি। তার সেই সময়ের হাসি এখন একটা দাগের মতো মনে পড়ছিল। আমার বিশ্বাসের উপর একটা চড়। অর্জুন আমাকে দেখল, তার গলা নিচু হয়ে এলো। আমি জানি এটা খুব কষ্টদায়ক, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। কোনো অচেনা মানুষের বিশ্বাসঘাতকতা থেকে বেরিয়ে আসা সহজ, কিন্তু যাকে আপনি পরিবার বলেন, তার কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা একটা মারাত্মক ছুরি। আর এটাই সেই সময় যখন আপনাকে সবথেকে বেশি শক্তিশালী হতে হবে। আমি মাথা নাড়লাম। চোখের জল আমার গালে গড়িয়ে পড়ছিল, যা আমি মুছতে পারছিলাম না। রাজু পাশে বসেছিল,
ভাত খেতে খেতে নিজের চপস্টিক দিয়ে তাল দিচ্ছিল। এক নিষ্পাপ গলা মাঝখান থেকে এলো, আন্টি, ওরা আপনাকে তেমনই তুচ্ছ মনে করে যেমনটা আমাকে রাস্তায় মনে করে, কিন্তু আমার ঠাকুমা বলে যে আমাদের নিচু দেখায় তাকে মাসুল দিতে হয়, হার মানবেন না। আমি ঘুরলাম আর তাকে দেখলাম। চোখের জলের মাঝেই হঠাৎ হেসে উঠলাম। একটা 12 বছরের কম বয়সী বাচ্চা পাতলা ঝোল দিয়ে ভাত খাচ্ছিল আর এমন দৃঢ়তার সাথে কথা বলছিল যা ব্যবসার জগতের হাজারো উপদেশের থেকে বড় ছিল। কিন্তু আমার হাসি শুকোনোর আগেই অর্জুন গম্ভীর হয়ে বলল, জাপানি পার্টনারদের সাথে সই করার অনুষ্ঠানে মাত্র 3 দিন বাকি আছে। ওরা একটা জাল বিছিয়ে রেখেছে। যদি আমরা সময় মতো তাদের মুখোশ খুলে না দিই তবে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন, শুধু কোম্পানি নয়, আপনার সম্মানও। আমাদের কাছে একটাই রাস্তা আছে, বাধ্য হওয়ার নাটক করতে করতে চুপি চুপি তথ্য জোগাড় করা, আর সই করার দিনই হবে সেই দিন যখন মুখোশগুলো খুলে যাবে। আমি শুনলাম আর আমার মনে রাগ ভরে গেল। কষ্টের ভেতর থেকে অন্য একটা আগুন জ্বলছিল, দৃঢ় সংকল্পের আগুন। আমি রিয়ার ভিউ মিরারে দেখলাম। আমার মুখটা ক্লান্ত ছিল, কিন্তু আমার চোখ জল করছিল। আমি কসম খেলাম যে অন্যায়ের কাছে মাথা নত করব না। গভীর রাতে যখন আমি ধাবা থেকে বেরোলাম, রাজু আমার হাতে তখনই লেখা একটা ছোট কাগজের টুকরো গুঁজে দিল। ওরা একজন অফিসারের নামও বলছিল যে ওদের সমর্থন করবে। আমার ঠিকমতো মনে নেই, শুধু এটুকু জানি যে ওরা তাকে শ্রীমান কে বলে ডাকছিল। আমি কাগজটা শক্ত করে ধরে নিলাম। একটা ভয়ঙ্কর অনুভূতি হলো। এই খেলা শুধু পারিবারিক বিশ্বাসঘাতকতার ছিল না, এতে ক্ষমতার অন্ধকার ছায়াও মিশে থাকতে পারত। সেই রাতে আমি বিছানায় শুয়ে ঘড়ির টিকটিক শব্দ শুনছিলাম। বাইরে শহর শান্ত ছিল, শুধু গাছের মাঝখান দিয়ে হাওয়ার শোঁ শোঁ শব্দ হচ্ছিল। আমার প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি হাত ধরা, আমরা জীবনের শেষ পর্যন্ত একসাথে চলব, সব মনে পড়ল। সেই কসম এখন ভাঙা কাঁচের টুকরোর মতো ছিল, আমার বুক চিরে দিচ্ছিল। কিন্তু সেই অন্ধকারের মাঝেই আমি রাজুর গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে শুনলাম, আপনাকে শক্ত থাকতে হবে, তবেই আপনি জিতবেন। আমি আমার চোখ বন্ধ করলাম আর একটা গভীর শ্বাস নিলাম। মাত্র 3 দিন বাকি, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানতাম যে আসল ঝড় আসছে। কিন্তু এইবার আমি আর নিরীহ পুতুল ছিলাম না, এইবার সুতো টানার লোকটা ছিলাম আমি। সই করার অনুষ্ঠানের 3 দিন আগে আমি, অর্জুন আর রাজু একটা ছোট সরু রাস্তার ধারে ধাবায় বসেছিলাম। ফুটন্ত স্যুপের হাড়ি থেকে ধোঁয়া উঠছিল, তাওয়ায় পেঁয়াজ ভাজার গন্ধ আর মালকিনের কর্কশ গলার আওয়াজ। আমরা 3 জনকে সাধারণ পথচারীর মতো লাগছিল, কিন্তু সেই সাধারণ দেখানোর আড়ালে একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা ছিল, যেখানে একটা ভুলও সব কিছু বরবাদ করে দিতে পারত। অর্জুন একটা ন্যাপকিনের ওপর একটা সাধারণ ছবি আঁকল। এটা মূল চুক্তি, আপনি এই চুক্তিতে সই করবেন, কিন্তু আমি একটা লুকোনো চুক্তি যোগ করে দেব, যা কেবল তখনই কার্যকর হবে যখন জাপানি পার্টনাররা সমপরিমাণ অর্থের উৎস নিশ্চিত করবে। আমরা তাদের সঠিক সময়ে প্রমাণ দেব, তখন প্রতারক পিছু হটতে পারবে না। আমি সেই আঁকাবাঁকা সোজা রেখাগুলোর দিকে তাকালাম আর অনুভব করলাম যেন ওগুলো আমার বুকের ওপর ছুরি দিয়ে আঁকা হয়েছে। আমি জানতাম যদি আমার হাত কেঁপে যায়, যদি ওরা টের পেয়ে যায়, তবে সব কিছু ধোঁয়ায় মিশে যাবে। কিন্তু আমি মাথা নাড়লাম, কারণ এখন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। রাজু পাশে বসেছিল, তার চোখ জলজল করছিল। ফিসফিস করে বলল, আমি আরও শুনেছি, ওদের একটা কোম্পানির নাম বরুণ লজিস্টিক্সও আছে। আমার ভালো করে মনে আছে, কারণ মিলা দিদি এটা 2 বার বলেছিল। আমি এটা এখানে লিখেছি। ছেলেটি একটা দুমড়ানো কাগজের টুকরো বের করল। হাতের লেখা আঁকাবাঁকা কিন্তু স্পষ্ট ছিল। অর্জুন ওটা নিল, নিজের ভুরু কুচকে বলল, বরুণ। তবে শেষ যোগসূত্রটাও সামনে এসে গিয়েছে। সে ওপরের দিকে তাকাল, তার গলার আওয়াজ দীর্ঘ ছিল। সই করার দিন আমরা পুরো ফাইল প্রকাশ করব। জাপানি পার্টনাররা স্বচ্ছতাকে খুব গুরুত্ব দেয়। যেই ওরা টাকা নয়ছয়ের প্রমাণ দেখবে, ওরা আপনার পক্ষে চলে আসবে। আমি চুপচাপ বাইরে বারান্দায় টপ টপ করে পড়া বৃষ্টির শব্দ শুনতে লাগলাম। আমার মনে কষ্ট আর শীতলতা দুই ছিল, কিন্তু আশার এক ক্ষীণ আলোও জ্বলছিল। আমি একসময় বিক্রমকে জীবনের শেষ পর্যন্ত আমার সাথে চলার লোক বলেছিলাম। এখন আমাকে এটা স্বীকার করতে হচ্ছিল যে সেই লোকটাই আমাকে গর্তে ঠেলে দিচ্ছে। আর একটাই রাস্তা ছিল, সবার সামনে খেলাটা উল্টে দেওয়া। সন্ধ্যায় যখন আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে এলাম, আমি অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আয়নায় একজন মহিলা ছিল, যার চোখ
বসে গিয়েছিল। চুল ছিল এলোমেলো। তার মধ্যে আগের মতো ক্ষমতার কোনো ঝলক ছিল না, কিন্তু তার চোখে একটা নতুন আলো জ্বলছিল। এখন আর অন্ধ বিশ্বাস নয়, বরং এক নিষ্ঠুর দৃঢ় সংকল্প। আমি নিজেকে ফিসফিস করে বললাম, কাল আমি আর নিরীহ পুতুল থাকব না। শেষ দুদিন উত্তেজনায় ভরা ছিল। আমি স্বাভাবিকভাবে কাজে গেলাম, হাসতে থাকলাম, সই করতে থাকলাম। বিক্রম আর মীরাকে এটা দেখতে দিলাম যে আমি বাধ্য। প্রতি রাতে আমি অর্জুন আর রাজুর সাথে অস্থায়ী ধাবায় দেখা করতাম, যেখানে প্লাস্টিকের চেয়ারগুলো মটমট করে উঠত আর নিয়ন আলোগুলো মিটমিট করে জ্বলত। লোকে ভাবত যে ৩ জন মানুষ স্রেফ তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিচ্ছে, কিন্তু অন্ধকারের মধ্যে আমরা প্রতিটি বিষয়ে আলোচনা করতাম। অর্জুন আমাকে সংশোধিত চুক্তি দিল, যাতে একটা জাল বিছানো ছিল। আপনাকে স্রেফ না জানার নাটক করতে হবে, স্বাভাবিকভাবে সই করবেন, কিন্তু যখন আমি সংকেত দেব তখন থেমে যাবেন আর পার্টনারকে এই চুক্তিটা দেখার জন্য বলবেন। সেই মুহূর্তেই ওদের জন্য সবকিছু ভেঙে পড়বে। রাজু এক তরুণ যোদ্ধার মতো মাথা নেড়ে শুনছিল। সে আরও কিছু কথাবার্তা রেকর্ড করে নিয়েছিল। বিক্রমের ফোনে সেই অহংকারী হাসি আর মীরার ফিসফিসানি। কাল ওর কাছে স্রেফ একটা খালি চেয়ার পড়ে থাকবে। আমি প্রতিটি শব্দ পড়লাম যেন ওগুলো আমার চামড়ায় বিঁধছে, কিন্তু সাথে সাথে এটা আমাকে আরও রাগী করে তুলল আর আরও দৃঢ় বানাল। সই করার আগের রাতে আমি শুতে পারলাম না। আমি ঘরে পায়চারা করতে থাকলাম। ঘড়ির টিকটিক শব্দ শুনছিলাম, যা আমার রগে হাতুড়ির মতো বাজছিল। বাইরে শহর তখনও আলোকিত ছিল, কিন্তু আমার ভেতর একটা ঝড় চলছিল। আজ আমার শুরুর দিনগুলোর কথা মনে পড়ল, যখন আমরা দুজনে এক প্যাকেট নুডলস ভাগ করে খেতাম। বিক্রমের চোখ কখনো আমার সাথে অন্ধকারে জলজল করত, আর এখন সেই একই চোখ, কিন্তু লালচ আর বিশ্বাসঘাতকতার কারণে জলজল করছে। আমি বসলাম আর নিজের পুরনো বিয়ের ছবির পাশে রাখা ফাইলটা খুললাম। একদিকে মিষ্টি স্মৃতি ছিল, অন্যদিকে তেতো সত্যি। চোখের জল পড়ল, কিন্তু আমি সেগুলো দ্রুত মুছে গেলাম। আমি জানতাম যে কাল সকালে দুর্বলতার কোনো জায়গা থাকবে না। যখন রাত ধীরে ধীরে ফিকে হয়ে এলো আর কোথাও থেকে মোরগের ডাক শোনা গেল, আমি উঠলাম আর একটা শক্তিশালী কালো রঙের স্যুট পরলাম। আয়নায় আমি এক অন্য প্রিয়াকে দেখলাম। চোখ লাল ছিল, কিন্তু জলজল করছিল। ভঙ্গি ছিল দৃঢ়। আমি একটা গভীর শ্বাস নিলাম আর ফাইল তুললাম। গতরাতে আমি এক ধোঁকা খাওয়া মহিলার মতো কেঁদেছিলাম, কিন্তু আজ আমি এক যোদ্ধার মতো বাইরে বেরোব, কারণ কাল সকালে রোশন হলে স্রেফ হাত মেলানো আর কূটনৈতিক হাসি থাকবে না। কাল হবে সেই দিন যখন মুখোশগুলো খসে পড়বে, আসল মুখ সামনে আসবে, আর আমিই শেষ সুতোটা টানব। সেই সকালে শহরের আকাশ ছাই রঙা পাতলা আস্তরণে ঢাকা ছিল। আমি গাড়িতে বসেছিলাম। আমার হাত ঠান্ডা ধাতুর মতো ফাইলের ওপর রাখা ছিল। আমার সামনে 5 স্টার হোটেল ছিল, যেখানে এক জাঁকজমকপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছিল। দরজা থেকে শুরু করে মার্বেলের সিঁড়ি পর্যন্ত লাল গালিচা বিছানো ছিল। উর্দি পরা কর্মচারীদের দুটো শাড়ি সম্মান ভরে দাঁড়িয়েছিল, ঝুঁকে স্যালাম করছিল। দূর থেকে এই দৃশ্যটা এক রাজ্যাভিষেক অনুষ্ঠানের মতো লাগছিল, কিন্তু আমার মনের ভেতর আমি জানতাম যে এটা একটা জল্লাদের মঞ্চ। আমি গাড়ি থেকে নামলাম, ক্যামেরাগুলো আমার দিকে ঘুরল, ফ্ল্যাশ অনবরত জ্বলছিল। ডজন ডজন সাংবাদিক আমার নাম ধরে চিৎকার করতে করতে একে অপরকে ধাক্কা দিচ্ছিল। শক্তিশালী কোটিপতি প্রিয়া শর্মা, ভারতীয় শিল্পের লৌহমানবী, সবাই ভাবছিল যে আজ আমি জাপানি পার্টনারদের সাথে এক নতুন অধ্যায় শুরু করব। কিন্তু কেবল আমি আর আমার 2 নিঃশব্দ সহযোগী জানতাম যে এটা হবে সেই দিন যখন একটা মুখোশ খসে পড়বে। হলে ক্রিস্টাল ঝাড়লণ্ঠনগুলো জ্বলছিল। টেবিলগুলো সাদা চাদরে ঢাকা ছিল। ক্রিস্টালের গ্লাসগুলো পরিপাটি করে রাখা ছিল। প্রথম সারিতে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিরা বসেছিলেন। তাদের মুখ শান্ত ছিল, কিন্তু তাদের চোখ তীক্ষ্ণ ছিল। আমার ডান পাশে বিক্রম ছিল, আমার স্বামী। তার মুখে হাসি ছিল, কিন্তু তার চোখের কোণে অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। তার পেছনে মীরা আভিজাত্যের সাথে হাঁটছিল। অতিথিদের এক আকর্ষণীয় হাসির সাথে নমস্কার করছিল। ওদের দুজনকে দেখে আমি নিজের দাঁত কিরমির করলাম, কিন্তু নিজের মুখ শান্ত রাখলাম। যখন এমসি আমার পরিচয় দিল, তখন আমি কিছু কথা বলার জন্য উঠলাম। আমার গলা শান্ত ছিল। প্রতিটি শব্দ যেন 1000 বার অভ্যেস করা হয়েছে। আজ এক গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা 2 পক্ষের মধ্যে এক স্থায়ী সহযোগিতার শুরু করে। আমি একটা মেশিনের মতো কথা বলছিলাম।
অথচ আমার বুক তখন প্রচণ্ড ধরফর করছিল। ভিড়ের মাঝে দূর কোণ থেকে আমি অর্জুনের চোখের দিকে তাকালাম। সে ধীরে ধীরে মাথা নাড়ল, আমাকে সংকেত দিল যে সব কিছু তৈরি আছে। সেই নির্ণায়ক মুহূর্ত এসে গেল। চুক্তি আমার সামনে রাখা হলো। একটা ঝকঝকে ফাউন্টেন পেন কাগজের ওপর ধীরে ধীরে গড়িয়ে এলো। বিক্রম আমার কানে ফিসফিস করে বলল, ওর গলা মিষ্টি কিন্তু ভয়ঙ্কর ছিল। তোমাকে শুধু সই করতে হবে, বাকি সব আমি খুব ভালো করে সামলে নিয়েছি। আমি আলতো করে মাথা নাড়লাম, একটা নিরীহ পুতুলের মতো হাসলাম। আমি কলম তুললাম আর একটা মসৃণ রেখা টানলাম। পুরো হল করতালিতে ফেটে পড়ল। লেন্সগুলো আমার দিকে ঘুরল, গৌরবের সেই মুহূর্তটাকে বন্দি করতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছনের বড় দরজাটা খুলে গেল। চামড়ার জুতোর খটখট শব্দ প্রতিধ্বনিত হল। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। ডজন ডজন সাংবাদিক পেছন ফিরে দেখল। দৃঢ় পদক্ষেপে অর্জুন ভেতরে এলো। তার পেছনে উর্দি পড়া দুজন পুলিশ অফিসার ছিলেন। স্পটলাইট সরাসরি তাদের ওপর পড়ল, যাতে তাদের হাতে থাকা মোটা ফাইলগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। পুরো হলে এক ফিসফিসানি গুঞ্জন শুরু হল। আমি সোজা হয়ে বসে রইলাম। আমার হাত টেবিলের ওপর ছিল, শান্ত থাকার চেষ্টা করছিলাম। এই অবসরে বিক্রম চমকে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পেছনে মীরা অর্ধেক পা পিছিয়ে গেল। তার ঠোঁট নড়ল, কিন্তু একটা শব্দও বের হল না। অর্জুন কোনো তাড়াহুড়ো করল না। সে তার ল্যাপটপ পোডিয়ামে রাখল আর ওটা বড় স্ক্রিনের সাথে জুড়ে দিল। এক মুহূর্তে পুরো দেওয়ালে ব্যাংক ট্রান্সফার স্টেটমেন্ট, শেল কোম্পানিগুলোর তালিকা, ব্যাংকের রসিদগুলো জলজল করে উঠল। পরিচিত নাম বরুণ লজিস্টিক্স, আনন্দ এন্টারপ্রাইজেস, রোশন সলিউশনস পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সে জোর গলায় বলল, তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল। এটা একটা শেল কোম্পানি ব্যবস্থার প্রমাণ, যা এই গ্রুপ থেকে শত শত কোটি টাকা বের করে নেওয়ার জন্য বানানো হয়েছিল। সরাসরি দায়ী ব্যক্তি শ্রী বিক্রম, শ্রীমতী প্রিয়া শর্মার স্বামী আর তার সচিব মীরা। শোরগোল শুরু হয়ে গেল। সাংবাদিকরা ছবি তোলার জন্য ছুটে এলো। দুজন জাপানি প্রতিনিধি নিজেদের ভুরু কুচকে একে অপরের সাথে জাপানি ভাষায় দ্রুত কথা বললেন। বিক্রম লাফিয়ে উঠল, টেবিলের ওপর হাত চাপড়ে চিৎকার করে বলল, বাজে কথা, এসব সাজানো, আমি। কিন্তু সে তার কথা শেষ করার আগেই অর্জুন একটা বোতাম টিপল। একটা রেকর্ডিংয়ের তীক্ষ্ণ আওয়াজ প্রতিধ্বনিত হল। মীরার চড়া গলা শোনা গেল, ও শুধু একটা নিরীহ পুতুল, যেখানে কাগজ দাও ওখানেই সই করে দেয়, যাচাই করার মতো বুদ্ধি ওর কোথায়। তারপর বিক্রমের অহংকারী হাসি, হ্যাঁ হ্যাঁ, এক নিরীহ পুতুল, এত বছর ধরে ও কখনো প্রতিবাদ করার সাহস দেখায়নি। কাল কোম্পানি আমাদের হবে। আওয়াজটা এতটাই পরিষ্কার ছিল যে সেটা অস্বীকার করার কোনো উপায় ছিল না। পুরো হল কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর একটা সুনামির মতো ফেটে পড়ল। হে ভগবান, এত বছর ধরে এটা চলছিল! অবিশ্বাস্য ফিসফিসানি আর রাগী দৃষ্টি সবকিছু বিক্রম আর মীরার দিকে ঘুরে গেল। আমি চুপচাপ বসে নিজের স্বামীকে দেখছিলাম, যে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঘামে ভেজা তার কাঁপতে থাকা হাত টেবিলের কিনারা ধরেছিল। মীরা কেঁদে ফেলল, তার গলা ভেঙে গেল। বিক্রম, তুমি আমাকে কথা দিয়েছিলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, এখন এটা কি হচ্ছে? বিক্রম গর্জে উঠে তার হাত ঝটকে দিয়ে বলল, এই সব তোমার বোকামির জন্য হয়েছে, তুমি তথ্য ফাঁস করে দিয়েছ। দুজন মানুষ যারা কখনো বিশ্বস্ততার কসম খেয়েছিল, এখন শত শত চোখের সামনে একে অপরকে কামড়াচ্ছিল। এ এক হাস্যকর আর অত্যন্ত লজ্জাজনক নাটক। জাপানি প্রতিনিধি উঠে দাঁড়াল আর আমাকে ঝুঁকে সেলাম করল। তার ভাঙা ভাঙা হিন্দি কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা শ্রীমতী প্রিয়া শর্মার ওপর বিশ্বাস করি, আপনার মতো ব্যক্তির সাথে সহযোগিতা করাই সঠিক। পুরো হল হাততালির গর্জনে প্রতিধ্বনিত হল। এই হাততালি চুক্তির জন্য ছিল না, বরং সেই সত্যের জন্য ছিল যা এইমাত্র সামনে এলো। আমি উঠলাম, আমার গলা ছিল গভীর আর দৃঢ়, প্রতিটি শব্দ যেন হাওয়ায় খোদাই করা হচ্ছিল। লোকে আমাকে এক পুতুল মনে করতে পারে, কিন্তু আজ আমি আর পুতুল নই, আমি নিজেই। হাততালি গর্জনের মতো প্রতিধ্বনিত হল। বিক্রম নিজের মাথা নিচু করে নিল। মীরা হাউমাউ করে কাঁদছিল। পুলিশ এগিয়ে এলো আর দুজনকে হাতকড়া পরিয়ে দিল। হাতকড়ার সেই ঠান্ডা শব্দ সেই জমকালো হলে প্রতিধ্বনিত হয়ে সব মিথ্যের অন্ত ঘটিয়ে দিল। সেই মুহূর্তে আমার মনে হল যেন আমার ওপর থেকে 1000 কেজি ওজনের বোঝা নেমে গেল। কষ্ট, রাগ আর ভুল মানুষকে বিশ্বাস করার সেই সমস্ত বছর সব কিছু শক্তিতে পরিণত হল। আমি রাজুর দিকে তাকালাম, যে হলের একদম শেষে দাঁড়িয়েছিল। তার চোখ জলজল করছিল। সে আলতো করে মাথা নাড়ল। এক নির্মল হাসির সাথে আমি আলতো করে হেসে উত্তর দিলাম,
বিচারের দিন এসে গিয়েছিল আর এইবার ন্যায় আমাদের পক্ষে ছিল। হাত করার সেই ঠান্ডা শব্দ একটা মিথ্যে যুগের অবসানের প্রতীক ছিল। বিক্রম নিজের বন্দি কবজিগুলোর দিকে অপলক তাকিয়ে রইল। ঘাম তার কলার ভিজিয়ে গিয়েছিল। মীরা হাঁটু গেড়ে বসে পড়ল। তার কাজল ছড়িয়ে গিয়েছিল। সে বিক্রমের হাত ধরার চেষ্টা করছিল, কিন্তু তাকে ঝটকে সরিয়ে দেওয়া হলো। ওরা হঠাৎ করে দুজন অচেনা মানুষ হয়ে গেল, নিজেদের ভাগ্যের সামনে কাঁপছিল। ক্যামেরাগুলো এক পালের মতো টাটকা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ল। ফ্ল্যাশের আলো পুরো হলকে আলোকিত করে দিল, কিন্তু চোখগুলো বিঁধছিল। জাপানি প্রতিনিধি উঠে দাঁড়াল। তার স্যুট টান টান ছিল, আর সে গভীরভাবে মাথা নিচু করল। সে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, কিন্তু সুরটা ছিল গম্ভীর। আমরা শ্রীমতী প্রিয়া শর্মার স্বচ্ছতা আর সাহসের প্রশংসা করি। যদি তদন্ত আজ ঘোষিত বিষয়গুলোকে নিশ্চিত করে, তবে আমরা সহযোগিতা চালিয়ে যাব। শর্ত এই যে আপনাদের কোম্পানির শাসন ব্যবস্থার পুরোপুরি পর্যালোচনা করা হবে। ফিসফিসানির সুর তখনই বদলে গেল, সন্দেহ থেকে প্রশংসায়। আমি ধন্যবাদ জানিয়ে মাথা নাড়লাম আর অনুভব করলাম যে আমার আঙুলের কম্পন বন্ধ হয়ে গিয়েছে। অর্জুন আমার কাছে এলো আর শুধু একটা হালকা মাথা নাড়ল। এই মাথা নাড়ার মধ্যে কয়েক মাসের চাপা আওয়াজ আর দীর্ঘ রাতগুলো মিশেছিল, যখন সে টাকার প্রবাহের টুকরোগুলোকে জুড়েছিল। তদন্তকারী অফিসার হলের পেছন থেকে এক ছোট ছায়ার জন্য রাস্তা করে দিলেন। রাজু। সে একটা পুরনো সাদা শার্ট পরেছিল। তার কবজি তখনও কালিতে মাখা নোটের বান্ডিল ধরেছিল। এই হলো সাক্ষী, অফিসার সংক্ষেপে পরিচয় দিলেন। রাজু শত শত চোখের সামনে ঘাবড়ে গেল, কিন্তু যখন সে ওপরের দিকে তাকাল, তখন তার চোখ এক অদ্ভুতভাবে জলজল করছিল। তার গলা প্রথম শব্দে কাঁপল, তারপর হঠাৎ করে পরিপক্ক হয়ে উঠল। আমি কাছেই লটারির টিকিট বিক্রি করি। আমি ওদের অনেকবার একে অপরের সাথে কথা বলতে শুনেছি, প্রিয়া আন্টির সম্পর্কে খারাপ কথা বলতে, আর ওই অন্য কোম্পানিগুলোতে টাকা ট্রান্সফার করার কথা বলতে। আমি এগুলো লিখে নিয়েছি। এটা সেই সব যা আমার মনে আছে। আমি চাই না ভালো মানুষরা ধোঁকা খাক। এক নরম নীরবতা পুরো হল ছেয়ে গেল। চেয়ার সরানোর শব্দ, হালকা কাশি সব বন্ধ হয়ে গেল। আমি তাকে দেখলাম। আমার গলা বুজে এলো। তার চোখে 1 ভাগ ভয় ছিল, আর 9 ভাগ ছিল সেই ছোট্ট মানুষটির দৃঢ়তা, যে অন্ধকারের দিকে আঙুল তোলার সাহস দেখাচ্ছিল। কিছু হাত ধীরে ধীরে তালি বাজাল, তারপর পুরো সারি, আর তারপর পুরো হল। আওয়াজটা প্রচণ্ড ছিল না, কোনো অনুষ্ঠানের সমাপ্তির মতো নয়, বরং উষ্ণ আর স্থায়ী ঢেউয়ের মতো ছিল। বিক্রম ছাড়া পাওয়ার চেষ্টা করতে করতে গর্জে উঠল, সাজানো, এই বাচ্চাটিকে উস্কানি দেওয়া হয়েছে। তখনই আরও একটা রেকর্ডিং বেজে উঠল। তার আওয়াজ ধাতুর মতো পরিষ্কার ছিল। কাল সই করার পর কোম্পানি আমাদের, ওই নিরীহ পুতুল মুখ খোলার সাহস পাবে না। বিনিয়োগ জগতের কিছু মানুষ যারা সাধারণত শান্ত থাকেন, তাদেরও মাথা নাড়তে হল। তাদের ঠোঁট রাগে চেপে গিয়েছিল। মীরা একটা চেয়ারে লুটিয়ে পড়ল। নিজের মুখ দুহাতে ঢেকে সে হাউমাউ করে কাঁদছিল। আমি আরও এক পায়ে গিয়া গেলাম। কাউকে স্পর্শ না করেই আমি প্রতিশোধ আর ন্যায়ের মাঝখানের সেই পাতলা রেখাটা নিজের পায়ের নিচে অনুভব করতে পারছিলাম। আমি স্থির থাকাই বেছে নিলাম। সেই ঠান্ডা আলোর রশ্মিতে আমি শুধু রাজুকে বললাম, ধন্যবাদ বেটা। রাজু মাথা নাড়ল, এক হাসি যা সুতোর মতো পাতলা কিন্তু কেবেলের মতো মজবুত ছিল। আমি প্রেসের সারির দিকে ঘুরলাম, যেখানে মাইক্রোফোনগুলো মঞ্চের মতো সোজা হয়ে দাঁড়িয়েছিল। আমি কোনো তৈরি করা ভাষণ পড়িনি, কোনো প্রেস রিলিজ আগে থেকে তৈরি ছিল না। এটা ছিল স্রেফ একজন মহিলার কথা, যে এইমাত্র নিজের কবজি থেকে জড়ানো দড়ি খুলে ফেলেছিল। লোকে আমার কাছ থেকে আমার টাকা, আমার খ্যাতি কেড়ে নিতে পারে। আমি প্রতিটি শব্দের ওপর জোর দিয়ে বললাম, যাতে প্রতিটি ধ্বনি পোডিয়ামের কাঠের সাথে ধাক্কা খায়। কিন্তু ওরা কখনো সত্যিটাকে কেড়ে নিতে পারবে না। হাততালির আরেকটা ঢেউ উঠল, এইবার যেন মুষলধারে বৃষ্টি। আমি আমার কিছু পুরনো কর্মচারীকে দেখলাম, যারা অনেক দিন ধরে চুপ ছিল। নিজের লাল চোখ নিয়ে ওরা দাঁড়িয়ে পড়ল। ওরা এইমাত্র সেই সাহস জনসমক্ষে ফিরে পেয়েছিল যা ওরা হারিয়ে ফেলেছিল, আর সেই সাথে চুপচাপ ক্ষমাও চেয়ে নিচ্ছিল। আমি জাপানি পার্টনারদের দিকে ঘুরে নিজের কথা চালিয়ে গেলাম। আমরা আমাদের সমস্ত খাতা খুলতে, আমাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলোকে নতুন করে স্থাপন করতে, আর আগামী 6 মাসের জন্য আমাদের কোম্পানিকে একটা মাইক্রোস্কোপের নিচে রাখার জন্য তৈরি আছি। সহযোগিতা কেবল তখনই স্থায়ী হয় যখন তা সত্যের ভিত্তির ওপর গড়ে ওঠে। জাপানি প্রতিনিধি আলতো করে হাসল, একটা ছোট কিন্তু উজ্জ্বল হাসি।
নিচে থেকে প্রশ্ন উঠতে থাকল। আপনি কি শেষ পর্যন্ত মামলা লড়বেন? আপনি কি অস্থায়ীভাবে ইস্তফা দেবেন? আপনার কি ভয় লাগছে যে শেয়ার হোল্ডাররা বিশ্বাস হারিয়ে ফেলবে? আমি সংক্ষেপে আর স্পষ্টভাবে উত্তর দিলাম, ন্যায় শেষ পর্যন্ত যাবে। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত, এমনকি ইস্তফা দেওয়ার জন্যও যদি ডিরেক্টর বোর্ড অনুরোধ করে। স্পেশাল অডিটের সময় বিশ্বাস কোনো উপহার নয়, এটা মানুষের মধ্যে একটা চুক্তি, আর আমি এটাকে সম্মান করি। ঘরের কোণে বিক্রম আমার দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ আর অসহায়তার মিশ্রণ ছিল। আমি হঠাৎ বুঝতে পারলাম যে একজন প্রতারক জেলের চেয়েও সেই মুহূর্তটাকে ভয় পায় যখন তার আসল মুখ সবার সামনে চলে আসে, সেই মানুষটির সামনে যাকে সে কখনো তুচ্ছ মনে করেছিল। মীরা বিক্রমের শার্ট ধরে মিনতি করছিল, সে তাকে ঝুটকে সরিয়ে দিল। একে অপরের দিকে শেষ নজরে তাকিয়ে থাকা দুজন সহযোগীর দৃষ্টি, যা এখন একটা পাথরের ওপর আছাড়ে পড়া ফেনার মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পুলিশ তাদের নিয়ে গেল। সিটের সারিগুলোর মাঝখান দিয়ে যাওয়ার সময় ভিড় নিজে থেকেই রাস্তা করে দেওয়ার জন্য আলাদা হয়ে গেল। এক সংকীর্ণ আর লম্বা রাস্তা তৈরি হল, যা হলের মাঝখানে একটা কাঁটার মতো ছিল। কেউ হাত বাড়াল না, কেবল জুতোর খটখট শব্দ, হাত করার টুংটাং আর খসখসে আওয়াজ, কিন্তু যে কোনো ভাষণের চেয়েও তা স্পষ্ট ছিল। যখন দরজা বন্ধ হল, তখন ক্রিস্টালের দেওয়াল সবার মুখে একটা স্বস্তির ছায়া প্রতিফলিত করল। কেউ ক্লান্ত, কেউ স্বস্তি অনুভব করছিল, কেউ এখনও বিভ্রান্ত ছিল, কেউ হাসছিল। আমি অর্জুনের দিকে ঘুরলাম। আমরা করে দেখিয়েছি। সে তার চোখ সরু করল। কেউ কিছু করেনি, আমরা সবে শুরু করেছি, কিন্তু আজ অন্তত সত্যের আওয়াজ আছে। আমি হেসে উঠলাম। অনেক সময় পর সেই হাসিটা ছিল খুব অকৃত্রিম। রাজু আমার দিকে দৌড়ে এলো। তার ছোট হাতটা আমার হাতকে এক মুহূর্তের জন্য ছুঁল, তারপর পিছিয়ে গেল, যেন সেটাকে নোংরা করার ভয় আছে। আমি সেই হাতটা ধরলাম, ঠিক ততটাই শক্ত করে যাতে সে নিরাপদ বোধ করে। এখন থেকে তুমি শুধু একজন সাক্ষী নও, আমি নিচু স্বরে বললাম, যাতে শুধু সেই শুনতে পায়। তুমি দরজা খোলার লোক। তার চোখ বড় বড় হয়ে গেল। তারপর সে সজোরে মাথা নাড়ল, একটা বাচ্চার অভিব্যক্তি যে এইমাত্র বুঝতে পেরেছে যে এমন একটা দুনিয়ায় তার জায়গা আছে যা শুধু খালি পায়ের মানুষদের জন্য তৈরি হয়নি। এমসি ঘাবড়ে গিয়েছিল। তারপর সে নিজের ছন্দ ফিরে পেল আর বিরতি ঘোষণা করল। মানুষরা দলে দলে ভাগ হয়ে গেল। কেউ ফোন করছিল, কেউ মেসেজ পাঠাচ্ছিল। সাংবাদিকদের মাথায় খবরের শিরোনামগুলো এক হাই স্পিড ট্রেনের মতো দৌড়াচ্ছিল। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমি আরও একটা সুর অনুভব করলাম, একটা তারের আওয়াজ যা এত বছর ধরে টানা ছিল, এখন এক ঝটকায় ছিঁড়ে গিয়ে তার গুঞ্জন বন্ধ হয়ে গেল। আমি পোডিয়াম থেকে নিচে নামলাম। মাঝখানের রাস্তা দিয়ে যাওয়ার সময় কর্মচারীরা দুপাশে সরে গেল। প্রজেক্ট ডিপার্টমেন্টের এক নতুন মেয়ে আনাড়িপনা করে মাথা নিচু করে ফিসফিস করে বলল, চুপ না থাকার জন্য ধন্যবাদ ম্যাম। আমি থামলাম, নিজের হাত তার কাঁধে রাখলাম। কাল তোমার পালা, চুপ থেকো না। তার চোখ শুকনো ঘাসের ওপর এক আগুনের ফুলকির মতো জ্বলে উঠল। লবির বাইরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। ধূসর মেঘগুলো দিগন্তের দিকে সরে গিয়েছিল, এক হালকা নীল রঙের আকাশ রেখে। আমি নিজের মুখ তুলে ঝড়ের পরের প্রথম হাওয়াকে স্বাগত জানালাম। এটা জয়ের আনন্দ ছিল না, এটা ছিল সেই মানুষের শান্তি যে এইমাত্র একটা নতুন সেতুর জন্য প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। সিঁড়িতে আমি, অর্জুন আর রাজু একসাথে দাঁড়িয়েছিলাম, এক অদ্ভুত কিন্তু স্থিতিস্থাপক অসম জুটি। ভেতরে শেষ হাততালির প্রতিধ্বনি লম্বা আর উষ্ণ ছিল। চরম মুহূর্ত শেষ হল। মানুষ শুধু এই জন্য খুশি ছিল না যে খারাপ লোকরা হাতকড়া পড়েছে, বরং এই জন্য যে তারা মানবতার সবথেকে ভঙ্গুর জিনিসটাকে এখনও টিকে থাকতে দেখেছে, সত্য। আর যখন সত্য জায়গা পায় তখন সম্মান ফিরে আসে। আর যারা বালির উপর প্রাসাদ বানায় তারা বুঝতে শুরু করে যে জোয়ার আসলে কি হয়। সময় বয়ে গেল আর বিচারের দিনের সেই প্রতিধ্বনি এখনও শোনা যাচ্ছিল। বিক্রম আর মীরা আনুষ্ঠানিকভাবে কড়া সাজা পেল। জেলের দরজা বন্ধ হয়ে গেল, যাতে ওরা সেই বিশ্বাসঘাতকতার অন্ধকারের মুখোমুখি হতে পারে যা ওরা নিজেরা তৈরি করেছিল। খবর প্রতিটি সংবাদপত্রে ছড়িয়ে পড়ল। এখন আর কেউ আমাকে নিরীহ পুতুল বলতো না, লোকে শুধু তেতো শিক্ষা আর লালসার অনিবার্য মাসলের কথা বলতো। আর আমি নিজের জন্য একটা আলাদা পথ বেছে নিলাম। আমি ন্যায়ের জ্যোতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম, যার প্রতীক ছিল রাজুর নির্মল হাসি। সেই ফান্ড গরিব কিন্তু সাহসী বাচ্চাদের জন্য ছিল, যাতে কোনো আওয়াজ স্রেফ এই জন্য চেপে না যায় যে সেটা ছোট। রাজু সেটার মুখ হয়ে উঠল। এক অন্ধকার কোণে এক ভীতু লটারির টিকিট বিক্রেতা ছেলে থেকে এখন সে সাদা স্কুলের ইউনিফর্ম পরেছিল। ক্লাসে ঢোকার সময় তার চোখ জল করছিল। যেদিন আমি তাকে একটা নতুন পাঠ্য বই দিলাম, তার হাত কাঁপছিল, কিন্তু সে ওটা খুব শক্ত করে ধরল।
আমি জানতাম যে সেই মুহূর্ত থেকে সে সত্যিই জীবন বদলানোর সুযোগ পেয়েছে। প্রতিবার যখন আমি রাজুকে মন দিয়ে প্রতিটি অক্ষর লিখতে দেখি, আমার সেই রোশন হলের সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায় যখন সে সজোরে বলেছিল, আমি চাই না ভালো মানুষরা ধোঁকা খাক। একটা ছোট বাক্য, কিন্তু শত শত হৃদয় নাড়িয়ে দেওয়ার জন্য আর একটা পুরো খেলা উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি বুঝতে পারলাম, ন্যায় কখনো কখনো শক্তিশালী মানুষদের থেকে আসে না, বরং সবথেকে ছোট মানুষদের থেকে আসে, যারা সত্যকে পিষে ফেলার সময় কথা বলার সাহস দেখায়। আমার মনে এখন আর কোনো ঘৃণা ছিল না। বিশ্বাসঘাতকতা আমাকে এক দামি শিক্ষা দিয়েছিল। টাকা আর খ্যাতি হারিয়ে যেতে পারে, কিন্তু দয়া আর ন্যায় একবার প্রকাশিত হলে তা সমস্ত মিথ্যার চেয়ে বেশি শক্তিশালী হয়। আর এই দয়াই নতুন রাস্তা তৈরি করবে, যেখানে কাউকেই প্রতারণার অন্ধকারে থাকতে হবে না। যখন শহরে সন্ধ্যা নামে, তখন আমি উঁচু ইমারতগুলোর পেছনে এক উজ্জ্বল আলো দেখি। সেই আলো আমাকে মনে করিয়ে দেয় যে যতই অন্ধকার হোক না কেন, সবসময় ছোট ছোট আগুনের ফুলকি থাকবে, যা বিশ্বাসকে জাগিয়ে রাখার জন্য যথেষ্ট হবে। আমার, রাজুর আর অর্জুনের গল্প শুধু বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে একটা পাল্টা আঘাত নয়, এটা একটা স্মারক যে ন্যায় সবসময় বর্তমান, শুধু কারো দ্বারা তার নাম ধরে ডাকার অপেক্ষায় থাকে। আর কখনো কখনো একটা ছোট হাতি সবথেকে বড় দরজা খুলে দিতে পারে। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি এই গল্প সম্পর্কে কি ভাবছেন, নিজের অনুভূতি কমেন্ট সেকশনে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা সেই সব গল্পের অনুসরণ চালিয়ে যেতে পারি যা হৃদয় ছুঁয়ে যায়, যেখানে সত্য আর দয়ার সব সময় জায়গা থাকে। ধন্যবাদ বন্ধুরা, দয়া করে কমেন্টে বলুন আপনারা এটি কোথা থেকে দেখছেন, আপনাদের এই গল্প কেমন লাগলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সব সময় ভালো আর সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তা কমেন্টে আমাদের সবার সাথে নিশ্চয়ই শেয়ার করুন, যাতে আমরাও তা শুনতে পারি।